আপকি আদালতে গায়ক অনুপ জালোটার ওপর অভিযোগ হচ্ছে যে ইনি নিজের ইমেজ নষ্ট করে ফেলেছেন। অনুপজি, 50 বছর ধরে আপনি গান গাইছেন, মানুষ আপনাকে এত ভালোবাসা দিয়েছে, ভক্তি সঙ্গীতে আপনাকে ভজন সম্রাট নাম দিয়েছে, আপনার ভক্তিরস সবাই দেখেছে। কিন্তু বয়সের এই বাঁকে এসে আপনি জেসলিনে এতটাই মগ্ন হয়ে গেলেন, আপনার তো ইমেজ হয়ে গেল যে मस्त मस्त तेरे दो नैन मेरे दिल का ले गए चैन। আমার একটা বিষয়তে খুব অসুবিধে হয়, আমি আপনাদের সবাইকে বলতে চাই। আমাকে সবাই সাধু মুনি ঋষি মতন মনে করেন, ঠিক আছে? তো দয়া করে আমাকে এরকম করবেন না। না, আমাকে লোকেরা মনে করেন যে আমি বোধহয় কোনো সাধু, ভজন গাই, আমি এত বছর ধরে আমার ভজন শুনছেন, তার মানে ইনি হয়তো সত্যি এরকমই হবেন, কোনো সাধু মহারিষি। আমি সাধু ঋষি নই, আমি একজন সাধারণ, আপনাদের মতনই সাধারণ ব্যক্তি। বরঞ্চ আমি তো এনার কাছে রিকোয়েস্ট করেছি যে এই ইন্টারভিউর পরে যখন যখন আমাদের লাঞ্চ আসবে, তো এক গ্লাস রেড ওয়াইনও যেন অ্যারেঞ্জ করে দেন। কারণ দেখুন, আমি পার্টিতে সবার সামনে যে আমার সোশ্যাল ড্রিঙ্কিং অভ্যেস আছে, সেটা কারোর থেকে লুকিয়ে করি না। আমি ড্রিঙ্কিং সবকিছুই খাই আমি, কিন্তু কখনো কখনো আমি এই বিষয়ে দুঃখ পাই যে মানুষ ঠিক চান না যে একজন ভজন গায়ক, মানে যে উনি মার্সিডিজ করে ঘুরুন, আর যদি কোনো বড় বাড়িতে থাকেন তাহলে মানে ওনার হাতে তো একটা কমণ্ডলই থাকা উচিত, আর উনি যেন ধুতি পরে ঘুরে বেড়াবেন আর ভজন গাইবেন। আপনি হাতে কমণ্ডল নিলে, আশ্রম খুললে বেশি ইনকাম হবে। কিন্তু বিষয়টা ইনকামের কোনোদিনই ছিল না, ইনকামের পেছনে আমি দৌড়ই না। আর এই যে আপনি ইমেজের কথা বললেন, আমি একটা ভজন গাই, গুরু নানকের একটা স্তব গাই, সেখানে কথা আছে कि दुख सुख दोनों सम करी जाने और मान अपमाना, हर्ष शोकते रहे अतीता तिन जग तत्व पछाना। এই যে সুখে দুঃখে অ্যাফেক্টেড হয়ে যান মানুষ, মান অপমানের জন্য অ্যাফেক্টেড হন, অনেক বেশি খুশির জন্য বা অনেক বেশি দুঃখের চোটেও অ্যাফেক্টেড হন। আমি ভাবি যে আমি একেবারেই তাদের মধ্যে নই, আমি নিজের কাজটি করছি। আর এই যে আপনি বলছেন যে আমার যে ইমেজ খারাপ হয়েছে, আমার তো মনে হয় না মোটেও খারাপ হয়েছে। মানুষ যখনই সত্যিটা জানবেন তখন ঠিক আগের মতন সম্মানের সাথেই আমাকে দেখুন, দেখবেন। ইমেজ কি করে খারাপ হলো আমি বলছি। বলুন। সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেকে অনেক কিছু লেখে আপনার বিষয়ে। এক ব্যক্তি লিখছেন যে আগে বলা হতো काला कलूटा बैंगन लूटा, এখন বলা হয় अनूप जलोटा मक्खन लूटा। এবার আমার এই বিষয়ে দুটো লাইন মনে পড়ে গেল, আমি শোনাচ্ছি আপনাকে। मैया मोरी मैं नहीं माखन खाऊं, मैया मोरी मैं नहीं माखन खाऊं। এটা শুনুন আর বাকি সব ভুলে যান। আপনি বলছেন ম্যানে মাখন খায়, উনি বলছেন যে পুরো হাঁড়ি নিয়ে আপনি পালিয়েছেন। এসব প্রতিদিন লেখা হচ্ছে যে 65 বছরের অনুপ জালোটা, 28 বছরের জেসলিন, 37 বছরের তফাত। এখন এটা তো জগজিৎ সিং গাইতেন না? ना उम्र की सीमा हो ना जन्म का हो बंधन। কিন্তু প্রশ্নটা এটা যে সেটা তো কোনো অ্যাফেয়ার ছিলই না, আর যখন সেটা কোনো অ্যাফেয়ার ছিল না, কোনো অ্যাফেয়ারই ছিল না, তখন লোকেদের বলতে দিন, কিছু যায় আসে না। লোকেরা তো বলছেন যে যদি আমরা আগে জানতাম যে ভজনে এত শক্তি আছে, তাহলে আমরাও আসলে দেখুন, ভজনে শক্তি আছে ঠিকই, কিন্তু তার ভুল ব্যবহার করা উচিত নয়। তো আপনি ভজনের শক্তির প্রসাদ পেলেন। আপনার সামনে বসে আছি, দেখে নিন। ভজন গেয়ে আমি আপকি আদালতে চলে এসেছি, আমার মতে আমি প্রসাদ পেয়ে গেছি। এখন আরেক ব্যক্তি লিখেছেন যে আমরা তো বেকার হানি সিং, মিকা সিং, অরিজিৎ সিংকে অনুসরণ করছিলাম, যদি অনুপজির কাছে আগে থেকেই শিখতাম। এখনো এলে আমি শিখিয়ে দেব, চলে এসো। আপনি বলছেন যে কিছুই ছিল না? একেবারে কিছু ছিল না। বিষয়টা কি আমি সত্যিটা আপনাকে বলুন। বলছি, গোটা ব্যাপারটাই আমি আপনাকে বলছি। জসলিন আমার কাছে এই প্রায় 2 বছর ধরে গান শিখছে। খুব কম মানে আসতে পারে, কারণ ও খুব বিজি আর আমিও খুব বিজি। হয়তো 6 বার আমি ওর বাড়ি গেছি, 5 বারও আমার বাড়ি এসেছে, 2-3 বার এয়ারপোর্টে দেখা হয়েছে। একদিন ও অসময়ে আমায় ফোন করলো যে ওর কাছে বিগ বসের অফার এসেছে। আমি বললাম অবশ্যই যাও।
তোমার অনেক নাম হবে। কিন্তু সেখানে প্রবলেম হচ্ছে যে একটি বিচিত্র জুটি হয়ে যেতে হবে, একা যাওয়া সম্ভব নয়। আমি বললাম কাউকে খুঁজে নাও, তাকে নিয়ে যাও। না না, আপনি চলুন। আমি বললাম আমি তো যাব না, আমার কাছে অত সময় নেই। তারপর ওনার বাবাও আমাকে ফোন করলেন, ওনাকে আমি আগে থেকেই জানতাম। যাই হোক, 2-4 বার এই কথোপকথন চলার পর আমি রাজি হলাম। আমি বললাম যে আমরা এমন একটা বিচিত্র জুটি হয়ে যাব যেটা একটা গুরু শিষ্যের বিচিত্র জুটি হয়ে ভেতরে যাবে। সেটাই আমি ওকে বুঝিয়েছিলাম। ও রাজি হয়ে গেছিল, ওর বাবাও রাজি হয়ে গেছিল। তারপর বিগ বসের টিমের লোকেরা মানে এই 6 দিন আগে জসলিনকে তার বাড়ি থেকে নিয়ে গেলেন। আমি স্টেজে গেলাম, আর তারপর এমনি এসি লাগি লগন গাইলাম। আমি যখন গাইলাম, সলমান খান বললেন যে, উনি জিজ্ঞেস করলেন যে আপনার সাথে কে এসেছে? তো আমি বললাম যে এই যে জসলিন এসেছে আমার সাথে গান গায়, আমার ছাত্রী, ইনি আমার থেকে গান শেখে। উনি বললেন তো তাহলে একবার ওনার সাথেও দেখা করি আমরা। ও ঠিক আছে। উনি বললেন যে আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর আমি এমনি এমন একজন মানুষ, আমার আচ্ছা সম্পর্ক রয়েছে, চলো ভেতরে। তাহলে 2-4 সপ্তাহ আগে মানে কাটিয়েই নি তাহলে। চলো ভেতরে, চলো চলো চলো। আর তারপর বাইরে এসে সবাইকে জানিয়ে দেবো যে সত্যিটা কি। যেদিন আমি বাইরে এলাম, কারণ ভেতরে থাকাকালীন আমি কিছু জানতাম না যে কি বাইরে চলছে, যেদিন আমি বাইরে এলাম সেই দিনই বাইরে এসে আমি সবাইকে বলে দিলাম যে আমার আদৌ ওর সাথে কোনো রকম দেখুন, সম্পর্ক মুখে নেই। বললে কি হয়? যখন উনি বললেন রিলেশনশিপ আছে, তখন আপনার মনে খুশির জোয়ার। উনি লাভ ডে গাইছিলেন আর আপনি ভজন গাইছিলেন, তো আর আপনি ওনাকে বলছেন বলতে আপনি কিছু জানতেন না। না, ওনাকে বলতে দিন, ওটাই ওনার স্টাইল গাওয়ার। ওনার যে গানগুলো, তার মধ্যে 70% গ্ল্যামার ফ্যাক্টর থাকে আর 30% থাকে এমনি গান। এটাই ওনার গানের স্টাইল। তো ওনাকে গাইতে দিন। কিন্তু আমি ওনাকে বরাবর এই উপদেশটাই দিয়েছি যে আপনি ওখানে বলেছিলেন যে খুব ভালো গান গেয়েছে, হ্যাঁ, খুব ভালো নেচেছে। হ্যাঁ, ঠিক। আপনি কি প্রথমবার ওনার ডান্স দেখেছিলেন? প্রথমবার দেখেছিলাম, সত্যি প্রথমবারই দেখলাম। আর তখন আমি উপদেশ দিয়েছিলাম যে তুমি গানের পেছনে 70% দাও আর গ্ল্যামার দাও 30%, তখন দেখবে জগতে তোমার নাম হবে। এই কথা আমি ওর আর বাবাকে আজ বলেছিলাম। বলছেন যে অন্য কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একদমই কিন্তু ছিল না। আর আপনি ওখানেই গিয়ে জানতে পেরেছিলেন কোন ব্যাপারটা? যে উনি চাইছিলেন যে রিলেশনশিপ নিয়ে কথা হোক। উনি বলেছেন যে উনি যখন বললেন যে আমার এনার সাথে সম্পর্ক আছে, তখন আমি চমকে গেলাম, কারণ ওকে একরকম বুঝিয়েছিলাম আর অন্য কিছু বলছে। তো বললাম যে ঠিক আছে, এটাও দেখে নিচ্ছি, চলো ভেতরে চলো। অনুপজি, একটা প্রমোশনাল ভিডিও রেকর্ড করা হ্যাঁ, হয়েছিল, ঠিক। সেটাও আমার কাছে আছে, যেখানে উনি বলেছেন যে 3.5 বছর ধরে আপনাদের রিলেশনশিপ চলছে, আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি। মানে আমি যখন কলকাতায় যাই, অনুপজিও তখন চলে আমিও আসেন। বলেছিলাম, আমিও এটা বলেছিলাম, কারণ এটা প্রমোশনাল ভিডিও। কিন্তু আমি ওকে বলেছিলাম যে ওদেরকে এটা দেখিয়ে নিতে দাও, ওদেরকে প্রমোশন করে নিতে বলো। তুমি ওখানে গিয়ে শুধু এটুকু বলবে যে আমরা গুরু শিষ্যের মতনই ভেতরে যাচ্ছি, কারণ আমি এটাই বলবো। কিন্তু যদি সাধারণ মানুষ এই ভিডিও দেখে, তাহলে সবাই বুঝতে পারবে যে হয়তো প্রথম থেকেই আপনার একটু আন্দাজ ছিল যে এরকম কিছু হবে। না না, আমার যেটা বলার আমি সেটাই বলেছি, কিন্তু আমি ওকে যেটা বলতে বলেছিলাম ও সেটা বলেনি। যখন ও সেটা বলেনি, তো আমি বললাম যে ঠিক আছে, বলনি যখন, তাহলে চলো চলো 2-4 সপ্তাহ কাটাবো ভেতরে, তারপরে বাইরে এসে যা হবার উনি দেখা তো যাবে। এটা- এখন ওখানেই আছেন। উনি তো বলেন যে হাম দিল দে চুকে সানাম। তো বলতে দিন। আমি চাই না, এটা আমার মনের ভেতরে কোনো এরম ইচ্ছেও নেই। আমি তো এরপরে ওকে গান শেখাবো, যখন ও বাইরে চলে আসবে গানই শেখাবো। দেখুন, জসলিনকে পেয়েছি একজন ছাত্রী হিসেবে, আর আমার কাছেও আজীবন তাই থাকবে। হ্যাঁ, সব সময় তাহলে গাইবে আমার সম্পর্কের সাথে। সত্যিটা কি? সম্পর্কের সত্যিটা হলো যে আমি আর জসলিনের বাবা দুজনে মিলে ওর বিয়েতে ওর কন্যাদান করব। এটাই হলো সম্পর্ক। কিন্তু আপনি তো ওখানে বলেছিলেন যে মনের টান দুদিক থেকেই ছিল। আরে এগুলো তো হলো সেই সব জিনিস যেটা এই প্রমোশনাল ভিডিওর পরে আপনারা বুঝছেন। আমি কি কখনো এমন কোনো কিছু শো এর সময় বলেছি? আপনারা বলুন, আপনারা গোটা বিগ বস দেখেছেন, আপনারাই বলুন এরকম কোনো কেমিস্ট্রি দেখেছেন? আচ্ছা, এখন হ্যাঁ, কোথায় কোথায় কি দেখতে পেলেন বলুন? যে কোথায় কোথায় দেখা বলুন, গেছে। বলুন, আপনি বলছেন যে কেমিস্ট্রি দেখা যায়নি। হ্যাঁ, দেখান, আপনি দেখান। বলেছেন যে সেরকম কোনো কাণ্ডই করিনি, কিন্তু অনেক কাণ্ডই ঘটেছে। শুনুন না, আজকাল ছেলেমেয়েরা নিজের বাবার গালে কি চুমু খায় না? নাম্বার টু, শুনুন না, পুরো কথাটা তো শুনে নিন। আমায় এখানে চুমু খেলো, তো আমি বললাম এদিকটা ছেড়ে দাও, হয়তো অন্য কেউ চুমু খাবে। এটাও আমি বলেছিলাম, এটাই আমার ডায়লগ ছিল যে এই দিকটা ছেড়ে দাও, এখানে অন্য কেউ চুমু খাবে। এটা একটা ড্রামা ছিল, ওখানে এইসব চলছিল। সব বিষয়ের মধ্যেই একটা এন্টারটেনমেন্ট ভ্যালু যোগ করার চেষ্টা করা হচ্ছিল, এর বেশি আর কিছুই ছিল না। আর ও যখন বাইরে আসবে তখন ও জানিয়ে দেবে যে আসলটা কি।
আপনি বলতে চাইছেন যে বাবাকে যেভাবে কিস খাওয়া হয় সেইভাবেই কিস খাওয়া হয়েছে? আপনি বলুন না কোথায় চুমু খেয়েছিল? হুম। মানে মানে এটা কি কোনো মানে গালে চুমু খায় নাকি ছেলেমেয়েরা নিজের বাবার? হ্যাঁ, কারণ এটা একটা টিভি শো, আর তাই ওটাকে আরো আকর্ষণীয় বানানোর জন্য লিপস্টিকও লাগানো হয়েছিল। আমি বললাম যে এই দিকটা ছেড়ে দাও, অন্য কেউ চুমু খাবে। তো আপনি তো ওখানে জাসলিনের জন্য গানও গেয়েছিলেন, চৌধুরী কা চাঁদ হো। ওই পুরোটাই একটা স্ক্রিপ্টেড শো ছিল ডেটিং এর ওপরে। আমাকে বলা হয়েছিল যে আপনাদের দুজনকে রেডি করা হবে, আমাদের লোকেরা এসে রেডি করিয়ে দেবে, ওনাকে নিয়ে যাবেন ভেতরে একটা ভেতরের ঘরে, যেখানে আপনাকে এই ডেটটাকে সুন্দর বানাতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলুন, আমাকে রেডি করা হলো, আমি গেলাম। ওখানে খুব ভালো ভালো খাবার সাজানো ছিল, তা না হলে তো ওখানে যতদিন থাকতাম নিজেদের রান্না করতে হতো। ওখানে ভালো ভালো খাবার সাজানো ছিল, পাশে হারমোনিয়াম রাখা ছিল, ঠিক আছে। তো তারপর আমি বললাম চৌধুরী কা চাঁদ গাইলাম আমি, তারপরে আমি প্যার দিওয়ানা হতা হ্যায় মস্তানা হতা হ্যায় গানটা গাইলাম। তারপরে আমরা দুজনে অল্প একটু নেচেও নিলাম। এটা তো একটা ডেট ওনারা অর্গানাইজ করেছিলেন, যেটা আমরা সুন্দর বানিয়েছিলাম, ঠিক আছে। এতে খারাপ কি করেছি? তো আপনি তো বদনাম করে দিলেন না। এখন জাসলিন হয়তো ভাবছে मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। আরে কোথায় বদনাম হলো? একদমই বদনাম হয়নি। এখনো এই খবরটা যাদের যাদের কাছে পুরোটা পৌঁছচ্ছে, কারণ জাসলিনের বাবাও এই কথাটার উপরে বলেছেন, ওনার বাবাও বলেছেন, মানে যে আমি জানি যে এদের মধ্যে এমন কিছু নেই। আপনি কি জানেন যে জাসলিন যেখানেই যান না কেন, হয় ওর সাথে ওর ভাই থাকে, না হলে ওর বাবা থাকে। তো বিষয় হলো ওনারা প্রতিটি মুহূর্তের খবর জানেন, এরকম কোনো বিষয় নেই। আর এরকম কোনো ঘটনা আমার জীবনে হতেও দিতে চাই না, ঠিক আছে। তো আমি আমার জীবনকে নিয়ে সুখেই আছি, বেশ সুখেই আছি। আপনারা এরপরে জীবনে আর কোনোদিনও শুনবেন না যে আমার হয়তো কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে বা আমি পরবর্তী আরেকটা বিয়ে করেছি। যা না, হওয়ার আপনি তা এটা হয়ে বলুন, গেছে আমার যেটা জীবনে। বলা হয়েছিল যে এই রিলেশনশিপ 3.5 বছর ধরে চলছে, আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, আমি কলকাতায় যেতাম, ও পেছন পেছন চলে আসতো। আপনি বলেছিলেন যে আমি দিল্লি যাই, ও আমার সাথে চলে আসে। এটা প্রমোশন ভিডিও ছিল, আর সেখানে আমি বলেছিলাম, আর শুধুমাত্র সেটাই ছিল, আর কিছুই নয়। এই বিষয়টা সত্যিই নয়, এটাতে এক বিন্দুও সত্যি বলে কিছু নেই। এটা আপনি আপনার ইমেজটা ঠিক করার জন্য না না বলছেন? না না, একদমই নয়, একদমই নয়। আমি আপনাকে 100% বলছি, এই কথাটা এক ফোঁটাও সত্যি নয়। অনুপজি, খুবই অসুবিধা হবে সাধারণ মানুষের এটা বিশ্বাস করতে। কোনো ব্যাপার নয়, যারা বিশ্বাস করতে পারবেন তারা বিশ্বাস করবেন। বাকি আমি আপনাদের যে 4 লাইন শুনিয়েছিলাম ওই স্তবটার, শুনিয়ে দিন। হ্যাঁ। साधो मन का मान त्यागो, काम क्रोध संगत दुर्जन की, ताते अहनिस भागो। साधो मन का मान त्यागो, दुख सुख दोनों सम करी जाने, और मान अपमाना। हरक शोक ते रहे अतीता, तिन जग तत्व पछाना। साधो मन का मान त्यागो। আমি এটাই বিশ্বাস করি